তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন বিষয়ে একটা ক্লাস করা হবে এখন। তো তাপ সঞ্চালন পড়ানোর আগে আমরা একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এইরকম: ধরা যাক তোমরা তোমাদের ক্লাসে বসে আছো এবং সেই ক্লাসে আমরা একটা কাজ করব। ধরা যাক এই হচ্ছে তোমাদের ক্লাসরুম। এই দিকটা ডান দিকে যেটা বড় জায়গাটা, আমার এখানে বড় জায়গাটা আঁকা হচ্ছে, এই জায়গাটা তোমরা বসে আছো। আর এই জায়গাটাতে যেরকমটা থাকে আর কি, একটা ডায়াস আছে, উঁচু একটা জায়গা রয়েছে। সেই জায়গাতে মাস্টার মশাই বা ম্যাডাম যিনি আছেন তিনি এখানে রয়েছেন। এটা বি। এই জোনে টিচার রয়েছেন, এখানে টিচার রয়েছেন এই জায়গায়। আর এখানে স্টুডেন্টসরা রয়েছে একজন, দুজন, তিনজন, এরকম করে স্টুডেন্টরা বসে আছে। প্রথম সারি, দ্বিতীয় সারি, এরা সবাই স্টুডেন্ট। এরকম করে পরপর পরপর স্টুডেন্টরা বসে রয়েছে ক্লাসটা করার জন্য। মাঝের এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা একটু ফাঁকা জায়গা রাখা হয়। এখানে কোনো ব্যারিয়ার নেই, কোনো বাধা সৃষ্টি করা হয় না এখানে। তো ধরা যাক গল্পটা এইরকম যে যিনি টিচার রয়েছেন তিনি ক্লাসে, সেই ক্লাসেই মেডিসিন বিলি করবেন, বা ধরো কিছু একটা বিলি করবেন, কলম বা ওই ধরনের কোনো নাকি বল। ধরা যাক বল বিলি করবেন, ছোট ছোট বল, টেনিস বলের মতো এক একটা বল বিলি করা। তো বল যখন বিলি করা হবে ক্লাসে, প্রত্যেক স্টুডেন্ট, নিয়মটা হচ্ছে কি, প্রত্যেকটি স্টুডেন্ট একটি করে বল পাবে। স্যারের কাছে একটা ঝুড়ি রয়েছে, সেখানে অনেকগুলো বল রয়েছে। তো প্রত্যেকটি স্টুডেন্টকে উনি একটি করে বল বিতরণ করবেন। হ্যাঁ। তো উনি করলেন কি, একজন 1 নাম্বার স্টুডেন্টকে উনি ডাকলেন, ডেকে বললেন, এই 1 নাম্বার স্টুডেন্টকে উনি ডাকলেন, ডেকে বললেন তোমার বলটি এসে তুমি নিয়ে চলে যাও। তা 1 নাম্বার স্টুডেন্ট এলো, 1 নাম্বার স্টুডেন্ট এসে বলটি নিয়ে নিজের জায়গায় গিয়ে বসলো। আবার 2 নাম্বারকে ডাকলেন, 2 নাম্বারকে বললেন তুমি এসো, তোমার বলটা তুমি নিয়ে নাও। সেও এলো এবং সেও বলটা নিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়লো। এরকম করে এক এক করে যতগুলি বল ছিল এবং যতগুলি স্টুডেন্ট ছিল, প্রত্যেককে বল, একটি করে বল তিনি দিলেন। এবং লক্ষ্য করে দেখো, এখানে এই যে স্টুডেন্ট রয়েছে নিজের জায়গাতে, সে নিজের জায়গা ছেড়ে সে কি করলো, একবার স্যারের কাছে সে এলো এবং সে স্যারের কাছে থেকে আবার নিজের জায়গায় ফিরে গেল নিজের বলটি নিয়ে। প্রথমে তার হাতে কোনো বল ছিল না, তারপরে সে বলটি নিয়ে ফিরে চলে গেল। এটা একটা প্রসেস। তাহলে এখানে দেখো, এই যে প্রসেসটা, 1 নাম্বার যে প্রসেস, এখানে স্টুডেন্ট যে রয়েছে অর্থাৎ ছাত্র, ছাত্রের, ছাত্র বা ছাত্রী যাই হোক না কেন, ছাত্র নিজের স্থান পরিবর্তন করে। ছাত্র নিজের স্থান পরিবর্তন করে এবং প্রত্যেক ছাত্র, সমস্ত ছাত্র নিজের নিজের স্থান পরিবর্তন করে, করে পরে আর প্রত্যেকে একটি করে বল পায়। নিজের জায়গায় যদি নিজে বসে থাকে তাহলে কিন্তু বল পাওয়া যাবে। এটা 1 নাম্বার প্রসেস। সেকেন্ড টিচার একজন এলেন, যিনি এক্স, তার এর পছন্দ, এই যে মেথডটা ডিস্ট্রিবিউশন করার যে মেথড, সেটা তার পছন্দ নয়। এক্স স্যার কি করলেন, তিনি এসে এই যে বলের যে ব্যবস্থাগুলি আছে, উনি করলেন কি, এখানটায় দাঁড়ালেন।
এই জায়গাতে চলে এলেন স্যার, স্যার এই জায়গাতে চলে এলেন এক্স এই জায়গা। তারপরে এর হাতে বলটা দিয়ে বললেন বলটা তুমি এর হাতে দিয়ে দাও, একে বললেন তুমি এর হাতে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। অর্থাৎ কিনা 2 নম্বর যে প্রসেসটা লক্ষ্য করে দেখো, উনি ক্রমাগত এর হাতে বলটা দিচ্ছেন, 1 নম্বর ছাত্রকে উনি বল দিচ্ছেন, 1 নম্বর ছাত্রের হাত থেকে 2 নম্বর ছাত্রের হাতে যাচ্ছে, 2 নম্বর ছাত্রের হাতে 3 নম্বরের হাতে যাচ্ছে। এরকম ক্রমাগত বলটা স্থান পরিবর্তন করছে, ছাত্র কিন্তু নিজের স্থান পরিবর্তন করছে না। তাহলে 2 নম্বর যে মেথডটা, সেখানে ছাত্র স্থান পরিবর্তন করেন। একজন ছাত্র, ছাত্র বা ছাত্রী সবাই হতে পারে, ছাত্র বা ছাত্রী দুজনেই হতে পারে। একজন ছাত্র বা ছাত্রী, একজন ছাত্র বা ছাত্রী অপরজনকে বল হস্তান্তরিত করে, হস্তান্তরিত, ট্রান্সফার করে। আবার ওয়াই বলে একজন টিচার এলেন, হ্যাঁ, এই একজন টিচার এসেছিলেন, তিনি একটা মেথডে সবাইকে কাছে ডাকলেন, ডেকে প্রত্যেককে বল দিয়েছেন। এক্স যিনি টিচার রয়েছেন তিনি কি করলেন না, তিনি এখানে চলে গেলেন নিজেই বা কাছাকাছি একটি ছাত্রকে সারিবদ্ধভাবে সবাইকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড় করিয়ে দিয়ে পরে আর একজনের হাতে বল দিলেন, বলটা পরপর 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 একদম শেষ ছাত্র পর্যন্ত বল চলে গেল। 3 নম্বর টিচার যিনি ওয়াই রয়েছেন, 3 নম্বর, তিনি করলেন কি, তিনি না এখানে গেলেন না এই ছাত্র আসতে বললেন, তিনি করলেন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে বল ছুড়ে ছুড়ে দিলেন। খুব ভালো প্লেয়ার ইনি, ওয়াই টিচার যিনি, খুব ভালো ক্যাচ লুকতে পারেন বা খুব ভালো ক্রিকেট খেলেন এমন কেউ কেউ থাকে তো, তিনি খুব ভালো এমন ভাবে ফিল্ডিং করতে পারেন যে একেবারে ফিল্ডারের হাতে বলটি ফেলে দেবেন, সেই রকম আর কি। তো সেইটা তিনি কি করলেন না, তিনি বল এক একটা বল ছুঁড়ে ছুঁড়ে দিলেন। অর্থাৎ 3 নম্বর যে মেথডটা হচ্ছে, বলগুলি সরাসরি দূর থেকে নিক্ষেপ করা হলো। লক্ষ্য করে দেখো, 3টে মেথড। একটা মেথড হচ্ছে সমস্ত ছাত্র নিজের স্থান পরিবর্তন করে। 2 নম্বর যে মেথড, কোনো ছাত্রই নিজের স্থান পরিবর্তন করে না। তারা কি করে, তারা নিজের জায়গায় যেখানে ছিল সেখানেই বসে থাকে, শুধুমাত্র একজন হাত থেকে অন্যজনের হাতে বলটি হস্তান্তরিত করে দেয় এবং এই হস্তান্তরকরণের মাধ্যমে বলগুলি, সমস্ত বলগুলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় বা তাদের মধ্যে বন্টিত হয়ে যায়। আর 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে কি, মাঝে যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব অতিক্রম করার কোনো প্রশ্নই ওঠে না। স্যার বসে রয়েছেন নিজের ডায়াসে, চেয়ারে বা টেবিলে, এবং সেখানে তার হাতে বলগুলি রয়েছে। তিনি প্রত্যেকটি ছাত্রের দিকে একটি বা ছাত্রীর দিকে একটি একটি করে বল তিনি ছুড়ে দিচ্ছেন। তাহলে 3টে যে পদ্ধতি, এই 3টে পদ্ধতিতেই কিন্তু একটা জিনিস অন্য জায়গা থেকে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, আমরা লক্ষ্য করে দেখি। তো ভৌত জগতে একই ধরনের একটা ঘটনা ঘটে। কিরকম ঘটনাটা ঘটে, ভৌত জগতে আমরা একটা অনুরূপ ঘটনার কথা বলবো। সেখানে কি হয় না, তাপের যে সঞ্চালন হয়, অর্থাৎ তাপ, হিট, হিট, আমরা জানি হিট ওয়ান কাইন্ড অফ এনার্জি, হিট ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি। তার মানে কি, তাপ এক প্রকার শক্তি, হিট ইজ এনার্জি। তাপ এক প্রকার শক্তি, ওয়ান কাইন্ড অফ এনার্জি। এই যে এনার্জি বা শক্তি, এই শক্তি এক স্থান থেকে, এ একটি স্থান রয়েছে এবং এ স্থান থেকে খানিকটা দূরে আরেকটি স্থান রয়েছে বি। সেই বি এর জায়গাতে, এ থেকে বি, তাদের মধ্যে দূরত্ব রয়েছে খানিকটা, এটা হচ্ছে বি।
এই যে দূরত্ব, এই জায়গাতে হিট আছে, এখানে হিট আছে, হিট ওয়ান কাইন্ড অফ এনার্জি আগেই বলেছি। এই এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবে। বি যে জায়গাটি রয়েছে এই জায়গাতে হিট এক জায়গা থেকে, যেমন করে বল যাচ্ছিল, তো বল তো একটা দৃশ্যমান বস্তু, বলটা লাল রঙের, নীল রঙের, কমলা রঙের, কালো রঙের, সাদা রঙের, যাই হোক না কেন সেটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু হিট বা এনার্জি সেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু হিট আছে। এমন ভৌত জগতে অনেক ঘটনাই ঘটে, এমন অনেক বস্তুই রয়েছে যে বস্তুগুলির অস্তিত্ব রয়েছে, অথচ সেই বস্তুগুলি যে আছে তা আমাদের চোখ অনুভব করতে পারে না। আমাদের এই যে চোখ, কান, নাক, জিভ এবং আমাদের ত্বক বা চামড়া, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়, যে সমস্ত ইন্দ্রিয়গুলির সাহায্যে আমরা বহির্জগৎ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি, তাদের বলা হচ্ছে সেন্স অর্গানস বা জ্ঞানেন্দ্রিয়। তো সেখানে চোখ হচ্ছে মুখ্য জ্ঞানেন্দ্রিয়, চোখের সাহায্যে আমরা সবচেয়ে বেশি জ্ঞান লাভ করতে পারি। তেমনি কান রয়েছে, শব্দ শুনে কিছুটা জ্ঞান লাভ করি, ইত্যাদি ইত্যাদি। সেসব বিষয়ে তোমরা পড়েছ বা তোমরা অনেকেই জানো। তো এখানে হিট হচ্ছে এমন একটা এনার্জি যেটা চোখেও দেখতে পাওয়া যায় না, কানেও শোনা যায় না, কিন্তু আমাদের অন্যান্য যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে, স্পর্শ করা, যেটা চামড়ার সাহায্যে আমরা স্পর্শ করে বলে দিতে পারি কোনো জায়গা থেকে কোনো জায়গায় তাপ আসছে কি তাপ যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের চামড়ার সাহায্যে কিছুটা অনুভব করতে পারি, খুব প্রিসাইজলি, অর্থাৎ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য যদি আমাদের আমাদের এটাকে সেন্স অর্গান দিয়ে আমরা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে চাই, তাহলে সেন্স অর্গান সেই বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য শতটা সহযোগিতা করবে না। তখন আমাদের সেন্স অর্গানকে সহযোগিতা করার জন্য, যেমন আমার এখানে চোখটাকে সহযোগিতা করার জন্য একটা চশমা ব্যবহার করছি, এটা ইনস্ট্রুমেন্ট চশমা, তেমনি সেখানেও সেন্স অর্গানকে সাহায্য করার জন্য কিছু ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা তৈরি করেছি, এবং সেই বিজ্ঞানীরা যে ইনস্ট্রুমেন্টগুলি তৈরি করে দিয়েছেন সেগুলি আমরা ব্যবহার করতে শিখেছি, এবং সে তার সাহায্যে আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি কোনো জায়গা থেকে তাপ যাচ্ছে কি তাপ আসছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা তাপ যে এনার্জি রয়েছে সেই এনার্জি কিভাবে যায় সেইটা আগে যেরকম বলেছিলাম, যে এখানে স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী যাই হোক না কেন তাদেরকে আমরা অণুরূপে কল্পনা করছি, অণু, অ্যাটমস। তাহলে আর আমার ছাত্র রইল না, ছাত্রগুলি সব আমার অ্যাটমে পরিণত হয়ে গেল। ওকে, সো দিস অ্যাটমস আর অ্যারেঞ্জড। একটা কঠিন বস্তু যদি হয় বা তরল বস্তু বা গ্যাসীয় বস্তু যাই হয় না কেন, আমাদের যেটা মলিকুলার থিওরি রয়েছে, মলিকুল এবং অ্যাটমের কিন্তু কেমিস্ট্রির দৃষ্টিভঙ্গিতে তাদের আলাদা আলাদা মিনিং রয়েছে, আলাদা আলাদা তাদের কিন্তু অর্থ রয়েছে। আমরা এখানে মলিকুল বলতে পারি বা অ্যাটম বলতে পারি, যাই বলি না কেন। যদি সেটা মৌলিক পদার্থ হয় তাহলে অ্যাটম মলিকুলস একই ব্যাপার হবে, যদি যৌগিক পদার্থ হয় অ্যাটম জিনিসটা আলাদা, মৌলিক পদার্থের ক্ষেত্রে অ্যাটম আছে, যৌগিকের ক্ষেত্রে কি হবে, অ্যাটম, অনেকগুলো অ্যাটম দিয়ে একটা মলিকুল তৈরি হয়। তো আমরা কেমিস্ট্রির সেই যে ইন্ট্রিকেসি, অর্থাৎ সেখানকার যে জটিলতা রয়েছে বা যেগুলো বৈশিষ্ট্য রয়েছে কেমিস্ট্রি রসায়ন শাস্ত্রের, তার গভীরে না গিয়ে আমরা এখানে খুব সাধারণভাবে বলবো যে ধরা যাক একটা কঠিন বস্তু রয়েছে। কেমন? তো ধরা যাক একটা কঠিন বস্তুর মানে আমরা বলছি একটা খুব সিম্পল যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই, একটা স্কেল রয়েছে, ধরা যাক একটা স্কেল, ধাতব একটা স্কেল। ধাতব স্কেলটা যখন আমরা বাইরের থেকে দেখি তখন তাকে একটা ধাতুর পাত হিসাবে দেখতে পাই। যদি আমাদের এটাকে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার মতো অবস্থায় থাকে বা সেই রকম অবস্থা আমরা সৃষ্টি করতে পারি, তাহলে বুঝতে পারবো যে এই যে পদার্থটা রয়েছে, লোহা তামা যা দিয়েই তৈরি হোক না কেন, এখানে অজস্র কি রয়েছে না লোহার অণু রয়েছে। এখন আমরা অণু পরমাণুগুলো লোহার ক্ষেত্রে একই অর্থে বলতে পারি, লোহার ক্ষেত্রে পরমাণু বলতে পারি, বা তামার ক্ষেত্রে পরমাণু বলতে পারি, কিন্তু মরিচা বললে তখন অণুর কথা বলতে হবে। তাহলে যে অ্যাটমগুলি রয়েছে সেই অ্যাটমগুলি নির্দিষ্টভাবে সজ্জিত থাকে, অর্থাৎ এটাকে বলে অ্যারে অফ অ্যাটমস অর দ্য ল্যাটিস অফ অ্যাটমস। তাহলে নির্দিষ্ট দূরত্বে থাকবে, থ্রি ডাইমেনশনাল অ্যারে, যেমন করে একটি ডিমের বাক্সতে
ডিমগুলি সাজানো থাকে, একটির পর একটি ডিম সাজানো থাকে, ডাইনে বাঁয়ে উপরে নিচে সামনে পিছনে যেদিকেই যাও না কেন সেদিকেই ডিমগুলি নির্দিষ্ট দূরত্বে ডিমের বাক্স যেভাবে সাজানো হয় সেরকম করে 3 ডাইমেনশনাল অ্যারে বলা হয় ওটাকে, ত্রিমাত্রিক একটা সজ্জা, সেইভাবে অ্যাটমগুলি সাজানো রয়েছে। তো অ্যাটমগুলি সাজানো রয়েছে, তো ধরা যাক এখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে হিট যাবে, তখন কি হবে না, যদি এমনটা হয় অর্থাৎ কিনা এই প্রান্ত এ প্রান্ত এটা হট, এখানকার তাপমাত্রা ধরা যাক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই জায়গাতে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এ প্রান্তকে রাখা হলো, বি প্রান্তকে রাখা হলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যাই হোক না কেন। তখন কি হবে না, হট প্রান্ত থেকে কোল্ড প্রান্ত এখানে হিট ট্রান্সফার হবে, ক্রমশ ক্রমশ হিট এই দিকের থেকে এইদিকে যাবে। খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট, তোমরা করতেই পারো বাড়িতে যখন গ্যাসের উনুন জ্বলে বা স্টোভ বা চুলো যখন জ্বলে, তখন সেখানে যদি একটা রডকে ওই চুলোর সংস্পর্শে, যেটা শিখা যেখানটা রয়েছে সেই শিখার সংস্পর্শে, অর্থাৎ যেখানে ফ্লেমটা রয়েছে তার সংস্পর্শে রডের একটা প্রান্তকে রাখা হয়, আর অপর প্রান্ত যদি ধরে থাকি দেখবে অপর প্রান্তটা আস্তে আস্তে গরম হচ্ছে, অর্থাৎ কিনা হিট এনার্জি, হিট ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি, হিট এনার্জি এই প্রান্ত থেকে এই প্রান্তে। একটা চামচ নিয়ে তোমরা এক্সপেরিমেন্টটা করতেই পারো, ভেরি সিম্পল এক্সপেরিমেন্ট এবং খুব নিরাপদেই হবে, যদিও আগুনের কাছে যাওয়াটা সবসময় কিছু না কিছু রিস্ক তো থাকেই। যখনই তোমরা আগুন নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবে তখনই সাবধানতা অবলম্বন করে করতে হবে। তো একটা চামচকে যদি আমরা এরকম করে ফ্লেমের সংস্পর্শে রাখি, এবং ধাতব চামচ হতে হবে, প্লাস্টিকের চামচ হলে কিন্তু প্লাস্টিকের চামচটা নষ্ট হয়ে যাবে, তাহলে একটা ধাতব চামচ, সেটা স্টিলের হতে পারে, লোহার হতে পারে, তার একটা প্রান্তকে যদি আমরা এই ফ্লেমের সংস্পর্শে রাখি এবং অপর প্রান্তকে আমরা ধরে রাখি, তাহলে দেখবে যে প্রান্তটা ধরে রাখছি খানিকক্ষণ পরে সেই প্রান্তটা ধরে রাখা কষ্টকর হচ্ছে, অর্থাৎ কিনা হিট এনার্জি সেটা হট এন্ড থেকে কোল্ড এন্ড, যেটা অর্থাৎ যেটা গরম, অধিকতর গরম বা উত্তপ্ত প্রান্ত, সেই উত্তপ্ত প্রান্ত থেকে শীতলতর প্রান্তের দিকে তাপ শক্তি আসছে, সঞ্চালিত হচ্ছে। ভালো কথায় আসছেটাকে আমরা বলছি সঞ্চালিত হচ্ছে। তার মানে কি হচ্ছে, সেখানে লক্ষ্য করে দেখো, সেখানে এই যে অ্যাটমস গুলো রয়েছে, যদি দাগ দিয়ে দাও, ওই যে লোহা বা তামার যে চামচটা নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো, সেখানে যদি লাল কালি বা নীল কালি দিয়ে বিভিন্ন জায়গায় দাগ দাও, তাহলে দেখবে সেখানে যেখানে লাল কালি দিয়ে রেখেছিলে সেই লাল কালিটা লাল কালির জায়গাটাই রয়েছে, নীল কালিটা নীল কালির জায়গায় রয়েছে, অর্থাৎ সেখানকার অ্যাটম গুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে আসছে না। যেটা আমাদের আগের ক্লাসের মাস্টার মশাইদের মধ্যে একজন ছিলেন এ, একজন ছিলেন এক্স, একজন ছিলেন ওয়াই। এক্স স্যার বা এক্স ম্যাডাম যেভাবে ডিস্ট্রিবিউশন করছিলেন, তার যে পদ্ধতিটা সেই পদ্ধতির সঙ্গে এই পদ্ধতিটা সমতুল্য, অর্থাৎ সেখানে ছাত্ররা বা ছাত্রীরা তাদের নিজেদের স্থান পরিবর্তন করছে না, কিন্তু বল এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানেও তাই, অ্যাটমস গুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থান পরিবর্তন করছে না, অথচ হিট এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই যে পদ্ধতি, যেভাবে তাপ সঞ্চালিত হয়, তাকে বলা হয় তাপের পরিবহন, তাকে বলা হয় তাপের পরিবহন বা কন্ডাকশন। কন্ডাকশন অফ হিট, তাপের পরিবহন। আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা হবে, সেটা মূল বিষয় কিন্তু হবে তাপের পরিবহন। আমরা আপাতত তাপের পরিবহন পর্যন্ত এইটুকু আলোচনা করে রাখলাম, পরে আবার এই জায়গাতে আমরা আসবো তাপের পরিবহন জিনিসটা কি, ডিটেলসে আসবো, কন্ডাকশন অফ হিট। তার আগে আমাদের এই যে দুটো পদ্ধতি আরো উল্লেখ করেছি, এ স্যার একরকম করে ডিস্ট্রিবিউট করেন আর ওয়াই স্যার আরেক রকম করে ডিস্ট্রিবিউশন করেন, তাহলে এ স্যারের ডিস্ট্রিবিউশন যেটা করেন সেটা আমরা এখানকার অ্যানালজি, অর্থাৎ এখানকার ঘটনা যেভাবে ঘটে তাপের জগতে, তাপ সঞ্চালিত যেভাবে হয়, সেখানে আমরা জিনিসটা ডিটেলস আলোচনা করব। তারপরে আমরা ফিরে আসবো আবার কন্ডাকশন অফ হিট বা তাপের পরিবহন এই জায়গাটা। যতক্ষণ না আমরা
আবার ইয়েতে তাপের পরিবহন বিষয়টা নিয়ে আলোচনা করি। ততক্ষণ তোমাদের এই বিষয়গুলো শুনতে হবে এবং তোমাদের জানার বিষয় রয়েছে এখানে। তো ধরা যাক দ্বিতীয় একটা ঘটনা আমরা আলোচনা করি। দ্বিতীয় ঘটনাটা কিরকম, ধরা যাক তোমার হাতে একটা সসপ্যান রয়েছে। কিরকম ব্যাপারটা, আমরা ছবিটা আঁকছি, সসপ্যানটা সসপ্যানের মতো হবে না, একটু মোটামুটি ধরো ওই টাইপের হলেই চলবে, দেখতে যদি এরকমটা হয় তাহলেই চলবে। সসপ্যান নিয়েছি, তো সেই সসপ্যানটাতে খানিকটা জল আছে। জল, ধরা যাক এটা হচ্ছে আমরা ট্যাঙ্ক বা সসপ্যানের ক্রস সেকশন নিচ্ছি একটা, এবং এটাতে খানিকটা জল রয়েছে, এবং এটার হাতল থাকবে সসপ্যান থাকলে। তো এটাকে ফ্লেমের সংস্পর্শে রাখা হয়েছে, নিচে হচ্ছে হিট রয়েছে, এটা হিট, এখান থেকে আমরা হিট দিচ্ছি, ফ্লেমের সংস্পর্শে রয়েছে। যদি লক্ষ্য করো সসপ্যানের মধ্যে কয়েকটা ছোট ছোট কাঠের গুঁড়ো ফেলে দাও, একদম ছোট ছোট কাঠের গুঁড়ো, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। যখন দেখবে জলটা গরম হচ্ছে তখন কি হচ্ছে, এই যে কাঠের গুঁড়োটা যেটা নিচে রয়েছে, একটা কাঠের গুঁড়ো, সেটা সবসময় তো কাঠের গুঁড়ো সাধারণত ভাসে, নিচে নামবে না। এমন একটা জিনিস নিতে হবে যেমন এটা নিচের দিকে নিচের দিকে চলে যায়, অর্থাৎ এমন একটা পদার্থ নিতে হবে যে পদার্থটা নিচে গিয়ে, কিন্তু খুব ভারী পদার্থ নিলে চলবে না। তাহলে এমন কিছু কাঠ বা কাঠের গুঁড়ো নিতে হবে, বা ওই ধরনের গুঁড়ো জাতীয় পদার্থ নিতে হবে যে গুঁড়োটা জলের মধ্যে ভাসতেও পারবে আবার ডুবতেও পারবে, সেই রকম একটা পদার্থ কিছু নিতে হবে। একই সঙ্গে ডুববে ভাসবে না। হ্যাঁ, একটা জিনিস একই সঙ্গে ডুবেও ভাসে এরকম পদার্থ খুঁজে পাওয়া মুশকিল। সাধারণত চায়ের পাতা, গোটা গোটা যেটা চায়ের পাতাটা, যেটা ওই যেটা গুঁড়ো গুঁড়ো পাতা, যেটা মোটা মোটা, সেই পাতাটা নিয়ে কাজটা করে দেখতে পারো। হ্যাঁ, আবার চায়ের পাতা নিলে কি হবে, খানিকক্ষণ পরে চায়ের রং চলে আসবে, তখন আবার এক্সপেরিমেন্টটা বুঝতে পারবে। যাই হোক, খুব কম সংখ্যক চায়ের পাতা নিয়ে, একটু দানা দানা পাতাগুলো নিয়ে এক্সপেরিমেন্টটা তোমরা করতে পারো। দেখবে যে একদম নিচে যে গুঁড়োটা রয়েছে সেই গুঁড়োটা উঠছে, আবার নিচে নামছে, আবার উঠছে, আবার নিচে নামছে, এরকম করে ক্রমাগত উঠবে নামবে উঠবে নামবে, এরকম ঘটনাটা ঘটতেই থাকে যতক্ষণ না জলটা পুরো গরম হয়। কিরকম ঘটনাটা ঘটে, সর্বনিম্ন স্তরে যেটা সসপ্যানের তলদেশ, পাত্রের তলদেশ, তার সংস্পর্শে ফ্লেমটা রয়েছে, সেই ফ্লেমের সংস্পর্শে এই ধাতু, সেই ধাতুটা প্রথমে গরম হবে, এবং গরম হওয়ার সঙ্গে সঙ্গে এই যে গুঁড়োটা বা এখানকার জলের যে মলিকুল রয়েছে, দেখো জলের ক্ষেত্রে আমি মলিকুল কথাটা বলেছি, জলের ক্ষেত্রে আমি কিন্তু অণুর কথা বলেছি। তাহলে সেটা প্রথমে গরম হবে, গরম হলে জিনিসটা আবার হালকা হয়ে যায়, যখনই গরম হবে তখনই হালকা হবে, হালকা হয়ে এটা উপরে উঠবে, উপরে উঠে গেল, তাহলে উপরেরটা ভারী আছে, উপরের মলিকুলটা ভারী আছে, সেটা নিচে নামবে। তো জলটা তো দেখে তুমি চিনতে পারবে না, বুঝতে পারবে না, তার জন্য এরকম কয়েকটা দানাদার পদার্থ নিতে হবে, যেটাকে দেখলে বুঝতে পারা যাবে। তো যাই হোক, সেটা কি হচ্ছে লক্ষ্য করে দেখো, তাহলে নিচের যে মলিকুলটা রয়েছে সেই মলিকুল প্রথমে গরম হচ্ছে, গরম হয়ে পরে সে উপরে উঠে যাচ্ছে, আবার উপরের যে মলিকুল সে নিচে নামছে, মাঝের গুলো সে একই ঘটনা ঘটবে, যত নিচের দিকে থাকবে তারা উপর দিকে আসবে হালকা হয়ে, আবার হালকাটা নিচে আবার যাবে, এই হালকাটা যেটা উপরে চলে এলো, খানিকক্ষণ পরে যেটা ভারী আছে যেটা এখানে, সেই ভারীটাকে নিচে পাঠিয়ে দেবে, হালকাটা উপরে থেকে যাবে, এরকম করে একটা স্রোত তৈরি হবে, স্রোত, চলন, এটাকে বলে চলন বা পরিচলন। পরিচলন আমাদের ক্লাসে এ স্যার যেভাবে করছিলেন, এ স্যার একজনকে ডাকছিলেন, বল দিচ্ছিলেন, আবার সে চলে যাচ্ছিল নিজের জায়গায়। একটি মলিকুল আছে, সেই মলিকুল আসছে নিচে, হিট নিচ্ছে, গরম হচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে, আবার হিট নিচ্ছে, উপরে আছে ঠান্ডা আছে, নিচে নামছে, গরম হচ্ছে, উপরে উঠে যাচ্ছে, তাহলে এখানে চলন হয় বলে এটা হচ্ছে পরিচলন, এটা কনভেকশন বলা হয়। এবং এই যে কারেন্ট যেটা হয়, অর্থাৎ ভেতরে যে স্রোতটা তৈরি হয় তাকে বলা হয় কনভেকশন কারেন্ট। আমরা কনভেকশন বা কনভেকশন কারেন্টের বিষয়টা নিয়ে আলোচনা করব না এখন আপাতত। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে
আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে কন্ডাকশন অর্থাৎ তাপের পরিবহন। আর তৃতীয় যে পদ্ধতি যেটা বলেছিলাম ওয়াইসার, ওয়াইসার করেন কি এখান থেকে বলটা সরাসরি এখানে ছুঁড়ে দেন, অর্থাৎ হিট এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মাঝের যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের যেটা রয়েছে, যেটা মাধ্যম রয়েছে সেই মাধ্যমের দূরত্বতে অতিক্রম করে দেয়। এই যে পদ্ধতিতে এখানেও তাই হয়, অনেক দূরে সূর্য রয়েছে, সূর্য থেকে সরাসরি তাপ শক্তি চলে আসছে পৃথিবীতে, মাঝে কোনো মাধ্যম নেই, অর্থাৎ এখানটা পুরো বায়ুশূন্য একটা জায়গা যার মধ্য দিয়ে হিট কিন্তু চলে আসছে। এই পদ্ধতিতে যখন তাপ সঞ্চালিত হয় একে বলা হচ্ছে বিকিরণ। এখন আমাদের পদার্থবিজ্ঞান বা ভৌত বিজ্ঞান যে শাস্ত্র, হ্যাঁ, সেখানে তাপ সঞ্চালনের এই তিনটি নিয়ম নিয়ে তোমাদের আলোচনা করা আছে। একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন বা পরিচলন, আর 3 নাম্বারটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। এখন বিকিরণ বা রেডিয়েশন এর যে তত্ত্ব বা এর যে তত্ত্ব, সেই তত্ত্বগুলো জটিল, যথেষ্ট জটিল, সেগুলো নিয়ে আলোচনা করার কোনো অবকাশ দশম শ্রেণীতে নেই, এমনকি ক্লাস 12 খুব একটা নেই। সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারবো না ইচ্ছা থাকলেও। তো আলোচনা যেটা করতে আমরা পারবো তার কতটা অংশ, সম্পূর্ণ নয়, দশম শ্রেণীতে অত্যন্ত অল্পই রয়েছে, সেটা আমরা কন্ডাকশন অর্থাৎ তাপের পরিবহন নিয়ে আমরা কিছুটা আলোচনা চালিয়ে যেতে পারি এখনো, যেটা তোমাদের সিলেবাসেও রয়েছে এবং যেটা তোমাদের পক্ষে সহজবুদ্ধ হবে। তাহলে এখন আমরা পরিচলন এবং বিকিরণ এই বিষয়গুলো সম্বন্ধে শুধু জেনে রাখলাম। কাকে বলে পরিচলন, পরিচলন কালে কি হয়, কাকে বলে বিকিরণ, বিকিরণ কালে কি হয়, হ্যাঁ, এটুকু জেনে রাখলাম, শুধু ইন্ট্রোডাকশন। আমাদের এর বেশি জানার বা জানানোর কোনো উপায় এই মুহূর্তে নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে চলে যাচ্ছে এরপরে তাপের পরিবহন। তাহলে আলোচনাটা হবে তাপের পরিবহন। আবার আমরা চলে এলাম, তাহলে তাপের সঞ্চালন থেকে, সঞ্চালন থেকে আমরা চলে এলাম আবার এই চ্যাপ্টারে চলে এলাম মূল জায়গা। তো কি হয়, ধরা যাক আমরা একটা ছবি আঁকি, ছবিটা আঁকলে আমাদের পক্ষে বোঝাতে এবং বুঝতে সুবিধা হবে। তো ধরা যাক এই একটা ব্লক, ব্লকটা যেভাবে আঁকছি নিশ্চয়ই বুঝতে পারছো, এটা একটা কাঠের ব্লকের মতো। এটা কাঠের ব্লক, এই একটা তল, আমি নাম দিচ্ছি, নামটা দিলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। একদম সামনের যে পয়েন্টটা এর নাম হচ্ছে এ, তার ঠিক পিছনের পয়েন্টটা বি, তার উপরের পয়েন্টটা সি, আবার সামনের পয়েন্টের ঠিক উপরের পয়েন্টটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি একটা তল, আর এদিকে ই এফ জি এইচ, তাহলে এবিসিডি একটা তল, এই তলটার নাম দিলাম 1 নাম্বার তল। আর ই এফ জি এইচ এই একটা তল, তার নাম দিলাম 2 নাম্বার তল। দুটো তল রয়েছে এখানে। এছাড়াও আমাদের আরো তল রয়েছে, সেই তলগুলো তোমরা নাম বলতে পারো, জ্যামিতি সম্বন্ধে এখানেও কিন্তু আইডিয়া ক্লিয়ার থাকা দরকার রয়েছে। যেমন এ ই এইচ ডি একটা তল, আবার বি সি, বি এফ জি সি আর একটা তল, তেমনি ডি সি জি এইচ একটা তল, আবার এ বি এফ ই আর একটা তল। এরকম মোট 6খানা তল রয়েছে। আমরা জাস্ট অপোজিট দুটো তলের কথা এখানে চিন্তা করছি, একটা হচ্ছে এবিসিডি তল আর একটা হচ্ছে ইএফ জিএইচ তল। তাহলে এবিসিডি ইএফ জিএইচ জ্যামিতির ভাষায় এর নাম সমকোণী চৌক। সমকোণী চৌপলের এবিসিডি তলের তাপমাত্রা
থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড। থিটা ইজ এ গ্রিক লেটার। আর ইএফজি theta 2 ডিগ্রি সেন্টিগ্রেড and theta 1 greater than theta 2। এটা আমাদের ধরে নিতে হচ্ছে theta 1 is greater than theta 2, অর্থাৎ এদিকে তাপমাত্রা বেশি, এদিকে তাপমাত্রা কম। আমাদের অভিজ্ঞতা বলে যে এই দিকের তাপমাত্রা যদি বেশি হয় এবং এই দিকের তাপমাত্রা যদি কম হয়, তাহলে তাপের পরিবহন ঘটবে এ থেকে ই এর অভিমুখে, অর্থাৎ এইটা হবে তাপের অভিমুখ। অর্থাৎ অর্থাৎ তাপ সঞ্চালনের অভিমুখ এ ই, এ থেকে ই এর দিকে, তাহলে একটা এরকম চিহ্ন দিলাম এ ই বরাবর, মানে এ থেকে ই এর দিকে তাপ, হিট এনার্জি, সেটা এ থেকে ই এর দিকে যাবে। তো যদি এই যে তল যেটা রয়েছে, এই তলের যে এরিয়া অফ ক্রস সেকশন, অর্থাৎ তার ক্ষেত্রফল, যে ক্রস সেকশনটি রয়েছে তার ক্ষেত্রফল, সেটা আলফা হয়। আলফা, আলফা ইজ অলসো গ্রিক লেটার। তাহলে এবিসিডি তলের তাপমাত্রা বলেছি থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ইএফজিএইচ তলের তাপমাত্রা বলেছি থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি বলেছি, যে প্রতিটি তলের ক্ষেত্রফল, যে তলগুলির কথা আমি বলছি সবগুলি নয়, দেখো সমকোণী চৌপলের 6খানা তল রয়েছে, আমি প্রিসাইজলি অর্থাৎ নির্দিষ্ট করে বলে দিয়েছি কোন কোন তলের কথা বিবেচনা করা হচ্ছে এবং কোন তলের তাপমাত্রা কত। তাহলে আমরা বলছি প্রত্যেক তল অর্থাৎ এবিসিডি, প্রত্যেক তল, প্রত্যেক তল মানে এবিসিডি এবং ইএফজি সবগুলো না, প্রত্যেক তল, তাহলে প্রত্যেক তলের ক্ষেত্রফল সমান আলফা, এবং তল দুটির সরল রৈখিক দূরত্ব সমান ডি, অর্থাৎ এ ই ইজ ইকুয়াল টু ডি। তাহলে কতগুলো জিনিস ডিফাইন করলাম আমরা। 1 নাম্বার হচ্ছে তল, 2 নাম্বার তলের ক্ষেত্রফল, 3 নাম্বার তলের তাপমাত্রা, আর 4 নাম্বার হচ্ছে তল দুটির পারস্পরিক সরল রৈখিক দূরত্ব। দূরত্ব কর্ণ বরাবর নিলেও হবে একটা, কিন্তু সে দূরত্বটি নয়, এখানে আমরা যেটা ধরছি সেটা হচ্ছে সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ নিয়ারেস্ট ডিস্টেন্স, যেটা সবচেয়ে কাছাকাছি যে দূরত্বটা, সেটা হচ্ছে ডি। এইরকম অবস্থায় যদি, তাহলে আমরা বলেছি তাপ সঞ্চালনের অভিমুখ হচ্ছে এ ই বরাবর, অর্থাৎ এই দিকের থেকে এই দিকে তাপ যাবে। তাহলে এই অবস্থায় যদি কিউ পরিমাণ তাপ টি সময়ে সঞ্চালিত হয়, কিউ পরিমাণ তাপ, এই অবস্থায়, কি অবস্থায় না, এই জিওমেট্রিক্যাল কন্ডিশন এবং এই ফিজিক্যাল কন্ডিশন, দুটো কন্ডিশন রয়েছে। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আর জিওমেট্রি অফ দ্য ফিগার, যে ফিগারটা নিয়ে আমরা আলোচনা করছি তার জিওমেট্রি। তাহলে আন্ডার দিস কন্ডিশন, অর্থাৎ জিওমেট্রিটি যা আছে তাই থাকতে হবে। অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন কি না, তাপমাত্রা, এদিকে তাপমাত্রা বলা আছে কত, এদিকে তাপমাত্রা বলা আছে কত, সেটাকে বলছি আমরা এই অবস্থায়, সংক্ষেপে। অর্থাৎ এই অবস্থায় যদি টি সেকেন্ডে বা টি সময়ে কিউ পরিমাণ তাপ
সঞ্চালিত হয় বা পরিবাহিত হয়। পরিবাহিত হয়। তবে তাহলে দেখো আমাদের কতগুলো রাশিমালার সঙ্গে পরিচয় রাখতে হচ্ছে। আমি ডিফাইন করছি। 1 নাম্বার হচ্ছে θ1, 2 নম্বরে θ2, 3 নম্বরে আলফা, 4 নম্বরে ডি, 5 নম্বরে টি, আর 6 নম্বরে কিউ। আমরা ছখানা ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করছি এখানে। তাহলে ছখানা ভেরিয়েবলের পরিচয়টা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানতে হবে, এবং তারা সত্যি কথা তারা কোথায় কোন জায়গায় জিনিসটা রয়েছে সেটা সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। আদারওয়াইজ কিন্তু এই বিষয়টা বোঝা খুব মুশকিল। তাহলে আমরা আরেকটা পাতায় চলে যাই। তাহলে কিউ ভ্যারিজ অ্যাজ θ1 মাইনাস থিটা। লক্ষ্য করে দেখো আমরা যেটা আলোচনা করেছিলাম, θ1টা কি, θ2 কি? θ1 এবং θ2 তাপমাত্রা, দুটো তলের। একটা তলের তাপমাত্রা বেশি, একটা তলের তাপমাত্রা কম। তাহলে কিউ ভ্যারিজ অ্যাজ θ1 মাইনাস θ2। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তাপের পরিমাণ বেশি বেশি হবে যদি তাপমাত্রার পার্থক্যটা বেশি বেশি হয়। অর্থাৎ θ1 এবং θ2 যদি 10 হয় আর যদি কোনো জায়গায় 100 হয়, তাহলে যে ক্ষেত্রে 100 সেখানে তাপের পরিবহনটা বেশি হবে, তাপ বেশি বেশি হবে। অর্থাৎ কিউ ভ্যারিজ অ্যাজ θ1 মাইনাস θ2। অর্থাৎ তাপমাত্রার যেটা পার্থক্য সেটার সঙ্গে তাপের যে পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ তাপ পরিবাহিত হয় সেটা বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে। অর্থাৎ θ1 মাইনাস θ2 যদি বেশি হয় তাহলে কিউটা বেশি হবে, আর θ1 মাইনাস θ যদি কম হয় তাহলে কিউটা কম হবে। তাহলে তোমাদের লজিক যেটা শিখেছো, লজিক এটা বলে ম্যাথামেটিক্যাল অ্যাপ্টিটিউড। নিজে নিজে চিন্তা করো, যদি θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? এটা তোমরা নিজেরা চিন্তা করো, এবং নিজেরা চিন্তা করে উত্তরটা পারলে আমাকে জানাবে যে আমরা এটা চিন্তা করেছি এবং চিন্তা করে আমরা এই উত্তর পেয়েছি। যদি উত্তরটা যথাযথ হয়, ইউর ম্যাথামেটিক্যাল অ্যাপ্টিটিউড ইজ রাইট। যদি উত্তরটা ভুল হয় তাহলে ম্যাথামেটিক্যাল অ্যাপ্টিটিউড বলে কিছু তৈরি হয়নি, তাহলে তুমি অঙ্ক 100 পেতে পারো, কোনো আপত্তি নেই। তাহলে θ1 মাইনাস θ2, when θ1 মাইনাস θ2 is equal to 0, তখন কি হবে তোমাকে বলতে হবে। আচ্ছা, কিউ ভ্যারিজ অ্যাজ টি, অর্থাৎ সময় যত বাড়বে তাপের পরিমাণ বা সঞ্চালন যেটা হবে, সঞ্চালিত তাপের পরিমাণ বা পরিবাহিত তাপের পরিমাণ তত বেশি হবে। কিউ ভ্যারিজ অ্যাজ টি। এবার হচ্ছে কিউ ভ্যারিজ অ্যাজ আলফা। কিউ ভ্যারিজ অ্যাজ আলফা। আলফার কিউটা এই ভ্যারিয়েশনের চিহ্নটা প্রায় একই। তাহলে ওটা আলফার পরিবর্তে কোনো কোনো বইতে এ দেওয়া থাকে, আবার আমরা এবিসিডি ইউজ করে নিয়েছি। তাহলে একটা কাজ করতে পারো তোমরা, এটাকে কনফিউশনটা এড়ানোর জন্য আমরা এটাকে এ বলে দিচ্ছি। প্রত্যেক তলের ক্ষেত্রফল সমান, এটাকে বলছি এ। তাহলে ঝামেলা মিটে গেল। তাহলে আলফার সঙ্গে আর ভেরিয়েশনের যে চিহ্নটা আছে এটা আমাদের কনফিউশনটা মিটে গেল। তাহলে কিউ ভ্যারিজেস এ, কিউ ভ্যারিজেস এ, অর্থাৎ ক্ষেত্রফলটি যত বড় হবে সঞ্চালিত তাপের পরিমাণটা তত বেশি হবে। ধোসা বানানোর যে তাওয়াগুলো দেখবে যেখানে বানায় ফাস্ট ফুড সেন্টারে, ধোসা বানানোর তাওয়াগুলো কেমন দেখতে হয় একটু দেখে আসবে। আচ্ছা, আবার কি কিউ ইনভার্সলি ভ্যারিজ উইথ বি, বিটা যত বেশি হবে কিউটা তত কম হবে। তাহলে দেখো আমাদের মোট ছখানা ভেরিয়েবল ছিল, 1 2 3 4 5 6, ছটা ভেরিয়েবলের কাজ আমাদের শেষ হয়ে গেল।
এরপরে আমরা লিখতে পারি ভেরিয়েশনের নিয়ম অনুযায়ী যৌগিক ভেদের যে উপাদ্য যেটা বলেছিলাম সেটা অনুযায়ী কি না কিউ ভ্যারিজ অ্যাজ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি ইন্টু এ বাই ডি। ভেরিয়েশনের চিহ্ন তুলে দিয়ে যদি সমান চিহ্ন আমরা নিয়ে আসতে চাই তাহলে কিউ ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি, or q by t is equal to k a theta 1 minus theta 2 by d। এই যে q by t, দেখো q হচ্ছে তাপের পরিমাণ, t হচ্ছে টাইম, এটাকে বলা হচ্ছে হিট কারেন্ট। হিট কারেন্ট, কারেন্ট মানে প্রবাহ, তাহলে প্রবাহের যে হার, যেটা সঞ্চালনের যে হার, তাকে হিট কারেন্ট বলা হয়। তাহলে কিউ বাই টি ইজ ইকুয়াল টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি। সো দিস ইজ দ্য ফর্মুলা। আমাদের ফর্মুলা এটা কিন্তু খুব সহজ বিষয় নয়, বিষয়টা নিয়ে আমাদের প্রচুর আলোচনা করার অবকাশ রয়েছে। তোমরা ইচ্ছা করলে এটা নিয়ে 3 দিন ধরে অঙ্ক করতে পারো। 3 দিন, 3টে ক্লাস লাগবে অঙ্কগুলো শিখতে। হ্যাঁ, এখন আমরা যেটা শিখলাম, খুব সংক্ষেপে যেটা শিখলাম, সেটা কিউ বাই টি ইজ ইকুয়াল টু কে থিটা ওয়ান থিটা টু থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি। কে টা একটা কনস্ট্যান্ট বলেছি, এটাকে বলেছি কনস্ট্যান্ট, এবং তাহলে আমি আরেকবার একটা পাতা নিয়ে নিই এবং সেখানে লিখি এটা কিউ বাই টি is equal to ka theta 1 minus theta 2 by d। কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এটা বলে কোএফিসিয়েন্ট অফ কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি। এই যে তাপ পরিবাহিতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এই ধ্রুবক যেটা বললাম, সেটা যে পদার্থ নিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করছি তার প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ যদি ওই যে ব্লকটা নিয়েছি বা সমকোণী চৌপল আকৃতির একটা বস্তু আমরা নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে, এই যে বস্তুটা নিয়েছি এটা লোহা দিয়ে তৈরি হতে পারে, তামা দিয়ে তৈরি হতে পারে, কাঠ দিয়ে তৈরি হতে পারে, হ্যাঁ, বা কল্পিত অবস্থায় ইমাজিনারি আমরা বায়ু দিয়েও এটা তৈরি করতে পারি। হ্যাঁ, কাঁচ দিয়ে তৈরি করতে পারি, কাঠ দিয়ে তৈরি করতে পারি, কালা দিয়ে তৈরি করতে পারি, যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে পারি। এবং ম্যাথামেটিক্যালি যদি ইমাজিনেশন যেটাকে বলে, এটাকে আমরা শূন্যস্থান দিয়েও তৈরি করতে পারি। হ্যাঁ, কিছুই নেই, সেটা দিয়ে একটা সমকোণী চৌপল তৈরি হয়েছে, অথচ ভেতরে কিছু নেই। তাহলে সেই যে পদার্থটি নেওয়া হয়েছে তার প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে কি, তার অণুগুলো কেমন, অণুগুলো কেমন ভাবে সজ্জিত রয়েছে,
সেটি ধাতব প্রকৃতির না অধাতব প্রকৃতির নাকি গ্যাসীয় প্রকৃতির ইত্যাদি ইত্যাদি এরকম কতগুলো কন্ডিশন রয়েছে, তার উপর নির্ভর করে কে এর মানটা এইটা যদি বেশি হয়, যখন কেটা বেশি হবে বুঝতেই পারছো, কে এর মানটা যদি বেশি হয় তাহলে হিট কারেন্টটা বেশি হবে, বেশি বেশি তাপ যাবে। আর কে এর মানটা যখন কম হবে তখন তাপ পরিবাহিতাঙ্কটা কম হবে বা তাপের পরিবহনটা তখন কম হবে। তো ম্যাথামেটিক্যালি কে ইজ ইকাল টু 0 হতে পারে, আবার কে ইজ ইকাল টু 1 হতে পারে। কে এর মানটা 0 হতে পারে, তাহলে কে এর মান যদি 0 হয়ে যায় দেখতেই পাচ্ছ তাহলে সবই আছে। হ্যাঁ, তার মানে কে এর মান যদি 0 হয়ে যায় তখন কি হবে না, তখন কারেন্টটা 0 হবে। কে এর মান যদি 0 হয়ে যায় সেটা পারফেক্টলি ব্যাড কন্ডাক্টর, পারফেক্টলি ব্যাড কন্ডাক্টর, মানে তার চেয়ে আর ব্যাড কন্ডাক্টর হয় না। হ্যাঁ, তাহলে কে এর মানটা যদি 1 হয় অর্থাৎ তখন কি কারেন্টটা ম্যাক্সিমাম, তখন সবচেয়ে বেশি তাপ এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবে। তাহলে ম্যাথামেটিক্যালি কে এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হতে পারে। আর কেটাকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে কে ইজ ইকুয়াল টু, লক্ষ্য করে দেখো আমরা লিখি কে ইজ ইকুয়াল টু কিউ বাই টি ইন্টু ডি, আবার দেখো নিচে এটা আসবে আর নিচে θ1 মাইনাস θ2 আসবে। তাহলে যদি মনে করা যাক ডি ইজ ইকুয়াল টু 1 করে দিলাম, ডি ইজ ইকুয়াল টু 1, θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু 1, a ইজ ইকুয়াল টু 1 আর t ইজ ইকুয়াল টু 1। দেখো সবগুলো 1 করে দিয়েছি, ডিটাকে 1 করে দিয়েছি। ডির 1 মানে হচ্ছে কি এখান থেকে এই দূরত্বটা এটা 1, এটা একক, মানে ক্ষেত্রফলটা হচ্ছে 1 স্কয়ার মিটার বা স্কয়ার সেন্টিমিটার যাই হোক না কেন, সিজিএস হলে স্কয়ার সেন্টিমিটার আর এসআই হলে স্কয়ার মিটার। θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি বা 1 কেলভিন, 1 ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা 1 কেলভিন, এটা 1। অর্থাৎ এদিকে তাপমাত্রা এবং এদিকে তাপমাত্রা পার্থক্য মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আর টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। সবকিছু 1 1 1 1 করে দিয়েছি। তো সবগুলো যদি 1 1 করে দিই তাহলে কে ইজ ইকুয়াল টু তখন হচ্ছে কে ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 1 ডিভাইড বাই 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ ইজ ইকুয়াল টু। তার মানে হচ্ছে কি, যদি একটা এমন সমকোণী চৌকোণ নেওয়া হয় যার ক্ষেত্রফলটা হচ্ছে 1 একক, যার বেধটা হচ্ছে 1 একক, এবং যেখানে দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই অবস্থায় মাত্র 1 সেকেন্ডে এক জায়গা থেকে অন্য জায়গাতে অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে বলবো ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। আবার বলি কথাটা, এই যে ক্ষেত্রফল যদি 1 হয় এবং বেধটা যদি 1 হয় তাহলে তার আকৃতিটা হবে একটা একক ঘনকের মতো, অর্থাৎ এই জিনিসটি লক্ষ্য করে দেখো, এটা একক ঘনক যদি এটার নাম দিই আমি, অর্থাৎ এর ক্ষেত্রফলটাও 1 আর বেধটাও হচ্ছে 1। 1 মিটার ক্ষেত্রফল, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা যদি হয় তাকে বলা হচ্ছে একক ঘনক। এটা কি বলা হয়? একক ঘনক, ইউনিট কিউ। তাহলে একটি একক ঘনকের দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য একক হলে একক সময়ে ওই একক ঘনকের এক তল থেকে বিপরীত তলে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয় বা পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। ব্যাপারটা বোঝা গেল আশা করা যায়। ম্যাথামেটিক্যাল ডেফিনিশন সবগুলোকে 1 করে দিয়েছি, কে ইজ ইকুয়াল টু কিউ। এখন বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক সম্বন্ধে একটা বইয়ে তোমাদের চার্ট দেওয়া থাকবে এবং সেই চার্ট অনুযায়ী তোমরা এগুলো একটু দেখে নেবে যে কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কত
সাধারণত যে সমস্ত পদার্থে তাপ পরিবাহিতাঙ্ক বেশি হয় তাদের সুপরিবাহী বলা হয়, তাপের সুপরিবাহী। আর যাদের তাপ পরিবাহিতাঙ্ক কম তাদের বলা হচ্ছে তাপের কুপরিবাহী। এই সুপরিবাহী এবং কুপরিবাহিতা এইটার উপর নির্ভর করে অনেকগুলো ঘটনা বাস্তবে ঘটে। যেমন ধরো অনেক সময় হয় কি দেখবে, অনেক সময় কি করা হয় না, ধরা যাক একটি বরফের চাই রয়েছে, বরফের চাই সেটিকে এক জায়গা থেকে আমার অন্য জায়গাতে নিয়ে যেতে হবে। তো এক জায়গা থেকে অন্য জায়গায় যদি নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে না, সেটিকে একটি আমরা কি করলাম না, একটি বস্তার মধ্যে পুরলাম, এটাকে একটা বস্তার মধ্যে পুরে চারদিকে দেখবে দেওয়া হয় তুষ জাতীয় পদার্থ, তুষ, খোসা, ধানের যেটা খোসাটা, তুষ জাতীয় পদার্থ, কুঁড়ো, তুষ বা কুঁড়ো জাতীয় পদার্থ দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, বা খড় কাটা থাকবে দেখবে, কুচনো খড়, সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। এটা কি হয় তাতে না, ওই যে কুচনো খড় বা তুষ বা কুঁড়ো বা ফেল্ট দেয় অনেক সময়, হ্যাঁ, তার কেটা হচ্ছে কম, কেটা নিয়ার অ্যাবাউট জিরো, জিরোর কাছাকাছি। তাহলে কে যখন জিরোর কাছাকাছি এবং বেশ পুরু করে যখন এটাকে চারদিকে ঢাকা দেওয়া হবে, ডিটা বাড়িয়ে দেওয়া হবে, দেখো কিউ ভ্যারিজ অ্যাজ 1/d, ডিটা যত বেশি হবে তত তাপ পরিবহন কম হবে। অর্থাৎ কিনা এখান থেকে হিট লস, এখান থেকে হিট লস কম হবে না, মানে ভেতর থেকে এখান থেকে তাপ বেশি যাবে না ভেতরে, তাপ বেশি বেশি তাপ গেলে বেশি বেশি বরফ গলে যাবে, তাহলে বেশি বেশি তাপ যেতে পারবে না, তাপ কম কম যাবে, তাপ কম কম গেলে কম কম বরফ গলবে, বরফটা অনেকক্ষণ রাখা যাবে। যে কারণে বরফের চাইকে কুঁড়ো বা তুষ জাতীয় পদার্থ বা কাটা খড় জাতীয় পদার্থ দিয়ে ঢাকা দিয়ে রেখে বা ঢেকে রেখে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, বা প্রিজার্ভ করার জন্য অনেকক্ষণ ধরে বরফটাকে যদি রাখতে হয়। মাছের বাজারে গেলে দেখতে পাবে, মাছের বাজারে ওরা বরফ খুব বেশি ইউজ করে, দেখবে বরফটা কি হয় বার করছে, বস্তার মধ্যে বরফ রয়েছে, সেটা বরফটা কি হবে ওরা রেখে দিচ্ছে, অনেকক্ষণ ধরে বরফটাকে রেখে দেয় ওইরকম করে ঢাকা দিয়ে। আবার দেখবে, লক্ষ্য করে থাকবে তোমরা, যে শীতকালের দিনে বিশেষত মুরগি, অনেকগুলো বাচ্চা থাকে, কি করে না, মুরগিটা তার পালকগুলো দিয়ে তার বাচ্চাটাকে ঢেকে রাখে, বাচ্চাগুলোকে ভেতরে থাকবে, এখানে ভেতরে ভেতরে বাচ্চা থাকে, এখানে মুরগি থাকে। হ্যাঁ, তো পালকগুলো ফুলিয়ে রাখে আর ভেতরে বাচ্চাগুলো থাকে। হ্যাঁ, পালকগুলো ফুলিয়ে রাখলে কি হয়, বেদটা বেড়ে গেল, ডিটা বেড়ে গেল, ডি বেড়ে গেলে কি হবে না, তাপের পরিমাণটা তোমার, তাপ সঞ্চালনটা কম কম হবে। বা আমরা এই যে শীতকালের দিনে সোয়েটার গায়ে দিই, জ্যাকেট গায়ে দিই, বেশ মোটা তুলোর লেপ গায়ে দিই, সেটার পিছনে কিন্তু ডিটাকে বাড়িয়ে দেওয়া হয়। যত মোটা আবরণটা হবে এবং কুপরিবাহী পদার্থের দ্বারা তৈরি হবে উল বা তুলো, এগুলো তাপের কুপরিবাহী পদার্থ, মানে কেটা ওখানে কম, জিরোর কাছাকাছি হবে না, 0.00 হয়তো 1, এরকম 0.002 এরকম, এরকম ভ্যালুগুলো হবে। তো যত কে এর ভ্যালুটা কম হবে তত গরমটা ধরে রাখতে সাহায্য হবে বা ঠান্ডাটা ধরে রাখতে সাহায্য হবে। আর ডি এর মানটা যদি ছোট হয়, কম হয়, তখন বেশি বেশি তাপ যাবে। হ্যাঁ, এই হলো প্রয়োগ, তাপ পরিবাহিতার প্রয়োগ এবং তাপ পরিবাহিতার, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের তত্ত্বটা। তাহলে তোমাদের যেটা করতে হবে যে কিউ ইজ ইকুয়াল টু বা কিউ বাই টি ইজ ইকুয়াল টু θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই কে এ। দেখো লক্ষ্য করে যে আমরা যে সূত্রটা আগে যেভাবে লিখছিলাম, সূত্রটা একটুকু একটুকু কায়দা করে লিখেছি, মানে একটুকু পরিবর্তন করে দিয়েছি। θ1 মাইনাস θ2 বোঝাচ্ছে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য, আর ডি বাই কে এ, ডি, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু অপোজিট ফেসেস, এটা ডি। আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ডি এবং এ এই দুটো জিওমেট্রির উপর নির্ভর করছে, জিওমেট্রি অফ দি কন্ডাক্টর, অর্থাৎ যেটা পরিবহন করছে তাপের
তার যেটা জ্যামিতিক আকৃতি তার উপরে এ এবং ডি এর মানটা নির্ভর করছে। আর কি না, কে এর মানটা আমি বলেছি যে এটা নির্ভর করে কি না পদার্থটার উপাদানের উপরে, কি উপাদান দিয়ে তৈরি, তামা না লোহা না পেতল না রূপো না অ্যালুমিনিয়াম, অনেকগুলো পদার্থ দিয়ে আমরা তৈরি করতে পারি বা বাতাস দিয়েও তৈরি করতে পারি। তাহলে এ, কে এবং ডি এই তিনটে নির্ভর করছে পরিবাহীর নিজস্ব ধর্ম এবং আকৃতির উপর। এই যে কোয়ান্টিটি এটাকে বলা হচ্ছে তাপীয় রোধ, বি বাই কে এ, এটাকে বলে তাপীয় রোধ। আর কিউ বাই টি আগেই বলেছি, কিউ বাই টি এটাকে বলে তাপীয় প্রবাহ বা হিট কারেন্ট। তাপীয় বা হিট। এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং গল্প বলে আমাদের এই ক্লাসটা শেষ করব। এবং এই ইন্টারেস্টিং গল্পটা ঘটেছিল আজ থেকে প্রায় 400 বছরের মতো আগে। কি ঘটতো না, সেই সময় তোমরা নিশ্চয়ই জানো যে এই যন্ত্র সভ্যতা যেটা সৃষ্টি হয়েছে, সেই সভ্যতাটা অনেকটা প্রথম তো শুরু হয়েছিল ইংল্যান্ডে। স্টিম ইঞ্জিন, তারপরে স্ক্রিনটা চেঞ্জ করি, হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন চলতো প্রথমে কয়লা দিয়ে, কোল। তাহলে এই যে কয়লা, এই কয়লা একটা এমনই পদার্থ যেটা যান্ত্রিক সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা যন্ত্র সভ্যতা যেটা শিল্প বিপ্লব বলো তোমরা অনেক সময়, যন্ত্র সভ্যতার পরে এলো শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের পিছনে কয়লার অবদানটা হচ্ছে কিন্তু বিরাট। কয়লা আবিষ্কারের পরে আবিষ্কৃত হলো হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন আবিষ্কার হওয়ার পরে রেল ইঞ্জিন হিট ইঞ্জিনের একটা রূপ। রেল লাইন চালু হলো, পরিবহনের যেটা ক্ষমতা, পরিবহন ক্ষমতাটা সম্পূর্ণ বদলে গেল, যন্ত্র তৈরি হলো নতুন নতুন। তো এই কয়লা পাওয়া যায় খনিতে, এটা নিশ্চয়ই তোমরা জানো। এবং সেটা প্রথম ইংল্যান্ডে যখন খনি থেকে কয়লা উত্তোলন হতো, কয়লার খনি ধরা যাক একটা এরকম একটা ভার্টিক্যাল একটা কুয়োর মতো, কিংবা অনেক সময় এখানে গিয়ে আবার হরাইজেন্টাল সেখানে শেপটা থাকে, খানিকটা ওরা নেমে যায় মাইনার্সরা, তারপরে সেখানে গিয়ে এই জায়গায় গিয়ে কয়লা এখান থেকে কেটে কেটে নিয়ে আসে, তার টেকনোলজি রয়েছে। এটা আমাদের বাঁকুড়াতে প্রচুর কয়লা খনি রয়েছে। হুম। তো যাই হোক, যাদের উপায় আছে দেখার বা জানার তারা দেখতে পারো এগুলো। তো সেখানে এই যে কয়লা খনি, সেই কয়লা খনির ভেতরে মিথেন গ্যাস, তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রি ক্লাসে পড়েছো, CH4 বলে একটা গ্যাস হয়, বা পড়বে ক্লাস 10 এটা আছে। এই মিথেন গ্যাসটা ট্র্যাপড হয়ে থাকে মাইনার, মাইনের মধ্যে। অর্থাৎ কয়লা যেখানে যেখানে থাকে সেখানে CH4 বলে একটা গ্যাস থাকে। এই গ্যাসটা যেমনি বিষাক্ত তেমনি দাহ্য। হ্যাঁ, হট করে আগুন জ্বলে যাবে, আর গ্যাসের মধ্যে যদি কেউ শ্বাস প্রশ্বাস নেয় তাহলে সে লোকটি মারা যাবে। ঘটনা হচ্ছে কি, কোল মাইন্সে যে সমস্ত শ্রমিকরা নিচে নেমে যেত এবং এই মিথেন গ্যাসের কবলে পড়তো, তারা আর ফিরত না, ওখানে মারা যেত। দুটো কারণে। নাম্বার ওয়ান, ইনহেল করলে, শ্বাস নিলে সেটা শ্বাসযন্ত্রটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে, রক্ত দূষিত হয়ে যাবে, সেটা তো অনেক ব্যাপার, বায়োলজিক্যাল ব্যাপার ট্যাপার রয়েছে, সেগুলো নিয়ে বিশদ আলোচনা করার অবকাশ এখানে নেই। আর যেটা হয় না, সেখানে যে CH4 এর সংস্পর্শে যখনই ওরা কয়লা খনিতে যখন কাজ করতে যেত নিচের থেকে বাতি নিয়ে, তখন ইলেকট্রিসিটি কিন্তু এত ব্যাপকভাবে প্রচলন হয়নি, বা ইলেকট্রিক বাতিরও সেখানে, কয়লা খনির ভেতরে ইলেকট্রিক বাতি সেখানে ছিল না। ওদের একটা করে ল্যাম্প নিয়ে যেতে হতো, এরকম সাধারণ ল্যান্টার্ন, হেরিকেন লণ্ঠন যেরকম আর কি, সেরকম প্রথম প্রথম ওইরকম ল্যান্টার্ন ওদের নিয়ে গিয়ে কাজটা করতে হতো। তো হেরিকেন ল্যান্টার্ন টাইপের যে ল্যান্টার্ন গুলো ছিল সেখানে একটা শিখা থাকে, তোমরা নিশ্চয়ই জানো, যাদের বাড়িতে এখনো হেরিকেনের চল রয়েছে, বা কিছু কিছু জায়গাতে হেরিকেন এখনো জ্বালানো হয়। তো ঘটনা হচ্ছে কি, এই যে CH4 সেটা যখন আসতো শিখার সংস্পর্শে, হঠাৎ করে আগুন জ্বলে যেত, এবং আগুন জ্বলে গেলে সেখানে
আগুন জ্বললে প্রাণহানি হবেই। এখন এই ঘটনাটা হঠাৎ করে সেখানকার সায়েন্টিস্টদের, হঠাৎ করে ঠিক নয়, মানে এই ঘটনাটা সায়েন্টিস্টদের সেখানে দায়িত্ব পড়লো। আজ থেকে 400 বছর আগের গল্প বলছি আমি। দায়িত্ব পড়লো যে এটা কোন রকম ভাবে প্রতিহত করতে হবে, অর্থাৎ এত এত শ্রমিকের প্রাণ যেন না যায় এমন কিছু উপায় বার করতে হবে যাতে করে এরকম করে গ্যাসটা হঠাৎ করে জ্বলে না যায়। এবং মাইনাস, অর্থাৎ কয়লা খনিতে যারা কাজ করে তাদের এখানে কুলি বলা হয়, মাইনাস যারা বলা হয়, তাদের যেন প্রাণহানিটা না হয়। স্যার হ্যামফ্রে ডেভি বলে, আমি গল্পটা অন্যদিন বলবো, আজকে জাস্ট একটা টাচ দিলাম। তোমাদের ইচ্ছা থাকলে তোমরা আমাকে মেসেজ করে জানাবে, না হলে গল্প কিন্তু বলা হবে না। তো স্যার হ্যামফ্রে ডেভি বলে একজন সায়েন্টিস্ট, তিনি এটা বন্ধ করার জন্য একটা ল্যাম্প আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে ডেভিস ল্যাম্প। এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে কি, তোমাদের আমাদের হিন্দু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, যারা রয়েছে হিন্দু স্কুলের, তাদের সুবিধার জন্য বলি যে একটি এরকম ল্যাম্প, ডেভির যে ল্যাম্প আবিষ্কার করেছিলেন সেই রকম ল্যাম্প একটা আমাদের এখনো আমাদের ল্যাবরেটরিতে রাখা আছে। তোমাদের যাদের ইচ্ছা আছে দেখার, ওটা মানে জ্বালানো যায় না, মানে চালু অবস্থায় নেই, কিন্তু তোমাদের দেখানো যাবে যে কেমন হয় ডিভির ল্যাম্পটা। সেটি সযত্নে রাখা হয়েছে, আমাদের বহু ইয়েতে আক্রমণের থেকে রক্ষা করা হয়েছে। উৎসাহী ছাত্রছাত্রী যারা রয়েছে আমাদের, বিশেষত হিন্দু স্কুলে, তাদের দেখানো যাবে, বাইরে তো কাউকে দেখানো যাবে না। তোমরা আমার ফিজিক্সের ল্যাব যেদিন খোলা হবে, নিশ্চয়ই এই করোনা আর এই আবহ যেটা মহামারী যে আবহ, সেটা একদিন না একদিন কেটে যাবে, আমার নতুন করে ক্লাস শুরু হবে এবং ফিজিক্সের ল্যাবরেটরি যেমন নিয়মিত আগে খোলা হতো আগামী দিনেও খোলা হবে। এবং সেখানে বেশ চিত্তাকর্ষক যে সমস্ত জিনিস রয়েছে, চিত্তাকর্ষকও বটে এবং 2 নম্বর হচ্ছে জানোয়ার বিষয়ও বটে, সেটি তোমাদের দেখানো হবে। আমাকে মনে করিয়ে দিতে হবে 1 নম্বর যে স্যার আমরা এটা দেখতে চাই। আর 2 নম্বর, এই যে ডেভির যে গল্পটি বললাম, এটা একটা বড় গল্প। স্যার হ্যামফ্রে ডেভি মূলত এই আবিষ্কারটা করে সিম্পল ল্যাম্প, আজকের দিনে সিম্পল, কিন্তু সেদিনে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল। যেমন করে আজকের দিনে একটা হঠাৎ করে যদি একটা রাতারাতি কাল সকালবেলাতে যদি শোনো যে করোনার একটা ট্যাবলেট আবিষ্কার হয়ে গেছে, আর করোনা কারো হবে না, সেই ট্যাবলেট খেলেই মানুষটা বেঁচে যাবে, তিনি যেমন রাতারাতি বিখ্যাত হয়ে যাবেন যিনি আবিষ্কার করবেন, তেমনি হ্যামফ্রে ডেভি এই আবিষ্কারটা করে বিখ্যাত হলেন, অনেক প্রশংসা তার করা হলো। শুধু তাই নয়, ইংল্যান্ডে, তোমরা নাম শুনে থাকবে, ইংল্যান্ডে রয়্যাল সোসাইটি বলে একটা সোসাইটি আছে। সেই রয়্যাল সোসাইটির যদি ফেলো বা সভ্য বা সদস্য নির্বাচিত হতে হয়, তাহলে তাকে অনেক বড় বড় কাজ করতে হয়। সারা পৃথিবীতে রয়্যাল সোসাইটির যে ফেলো তার সংখ্যা অত্যন্ত কম, তাদের এফআরএস বলা হয়, ফেলো অফ রয়্যাল সোসাইটি। যেমনটা অনেকটা আমাদের এখানকার ওই বিখ্যাত ক্লাবগুলো রয়েছে, বড় বড় অভিজাত ক্লাব তো রয়েছে, বাঁকুড়াতেও কিছু আছে, বাঁকুড়া আশেপাশেও কিছু রয়েছে। সেই সমস্ত ক্লাবের মেম্বারশিপ পেতে গেলে বা সেই জায়গার সদস্য হতে গেলে অনেক রকমের ব্যাপার ট্যাপার রয়েছে। অভিজাত লোক ছাড়া বা বিশেষ কোনো কাজের কৃতিত্ব না থাকলে তাকে দেওয়া যায় না সেই মেম্বারশিপ। তো রয়্যাল সোসাইটির ফেলোশিপ পাওয়া তো দূরের কথা, সেখানকার সর্বোচ্চ পদ সভাপতি, সেই পদের মতো একটা পদ তাকে অফার করা হয়েছিল এই আবিষ্কারের জন্য। তো সেই গল্পটা, তার একটা অনেক বড় হিস্ট্রি রয়েছে, সেটা কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এবং সেখানে আমাদের এই যে থিওরি যেটা পড়ানো হলো আজকে, এই থিওরিটা কিভাবে কাজে লেগেছিল এবং সেই থিওরিটা কাজে লাগিয়ে উনি কিভাবে এই আবিষ্কারটা করেছিলেন। তার মানে দেখো, থিওরিটা খুব ছোটখাটো, ক্লাস 10-এর সিলেবাস আমরা পড়িয়ে দিচ্ছি, তো তোমরা বুঝে গেলে আশা করা যায়, কিন্তু সেটা যে কত মানুষের প্রাণ বাঁচিয়েছিল এবং একটা এরকম থিওরি, তার উপরে অ্যাপ্লিকেশন করে একটা টেকনোলজি, এবং সেই টেকনোলজি কত মানুষকে বাঁচাতে পারে, কত মানুষের উপকার করতে পারে, এবং সেটার থেকে একটা মানুষ কোন জায়গায় যেতে পারে, সে নিয়ে একটা বড় কাহিনী আছে। সেটা ফিজিক্স বহির্ভূত অনেকটা, অথচ ফিজিক্সের সঙ্গে সম্পূর্ণভাবে রিলেটেড। তো যাদের ইচ্ছা আছে শোনার, অনেক সময় ক্লাসে আমি এরকম গল্প বলেই থাকি ছেলে মেয়েদের সামনে, তোমাদেরও শোনাবো গল্পটা। তার জন্য তোমরা পরের দিনটা অপেক্ষা করো, এবং সেটা আমাকে তোমরা ভিডিওতে অবশ্যই ইয়েতে জানাবে, আমাকে ভিডিওতে নিচে কমেন্ট করে জানাবে যে গল্পটা তোমরা শুনতে চাও কিনা।
তোমাদের ডিমান্ডের এবং তোমাদের চাহিদার উপর নির্ভর করছে। ডিমান্ড মানেই চাহিদা। ডিমান্ড এবং তোমাদের ঔৎসুক্য, জানার ইচ্ছা, এই দুটোর উপর নির্ভর করছে আমি এই কাজটা কতখানি আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। যাক, যারা ভিডিওটা দেখলে ধৈর্য ধরে এতক্ষণ ধরে, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা।